ক্লাস 8 আজ আমরা পড়ব জীবনানন্দ দাশের পাড়াগাঁর দ্বীপ্রহর ভালোবাসি কবিতা। কবিতার শুরুতে আমরা কবির সম্পর্কে, তার জীবন সম্পর্কে কিছু কথা জেনে নেব। দেখো, পাড়াগাঁর দ্বীপ্রহর ভালোবাসি জীবনানন্দ দাশের লেখা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 17 ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের বরিশালে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক, যেটি 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়াও তিনি আরো অন্যান্য কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, যেমন ধূসর পাণ্ডুলিপি, 7টি তারার তিমির, মহাপৃথিবী, বনলতা সেন, রূপসী বাংলা প্রভৃতি। তিনি বেশ কয়েকটি আখ্যানধর্মী রচনা করেন, মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি প্রভৃতি। কিছু প্রবন্ধ গ্রন্থ তিনি রচনা করেছিলেন, যার নাম কবিতার কথা, জীবনানন্দ দাশের গল্প। আমাদের যে পাঠ্য কবিতা পাড়াগাঁর দ্বীপ্রহর ভালোবাসি, এটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমাদের বলে রাখি, কবি জীবনানন্দ দাশ পাড়াগাঁর দ্বীপ্রহর ভালোবাসি বলে কোনো রচনা তিনি করেননি। এটি রূপসী বাংলার 25 সংখ্যক কবিতা থেকে গ্রহণ করা হয়েছে এবং বোঝার সুবিধার্থে এটি এই পাড়াগাঁর দ্বীপ্রহর ভালোবাসি নামে প্রকাশিত হয়েছে। এবার আমরা কবিতায় যাওয়ার আগে 2-4টে কথা জেনে নিই। কবি জীবনানন্দ দাশ তিনি প্রকৃতি নির্ভর কবি ছিলেন। আরো অনেক আনুষঙ্গিক কবিতা লিখেছিলেন। রূপসী বাংলা মূলত প্রকৃতি নির্ভর কবিতা। এখানে গ্রাম বাংলার পল্লী প্রকৃতির রূপ খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। কবিতার প্রতিটি পলতে পলতে, প্রতিটি লাইনে, প্রতিটি ছত্রে তিনি গ্রাম বাংলার রূপের সৌন্দর্য ব্যাখ্যা করেছেন। এখানে যেমন গাংশালিক আছে, তেমন নিশি রাত আছে, বাঁকা চাঁদ আছে, হিজল আছে, অসত্য আছে। সব প্রকৃতির বিভিন্ন বৈশিষ্ট্যের কথা এখানে খুব ভালোভাবে তিনি ব্যক্ত করেছেন। আমরা এবার কবিতার মধ্যে যাব। দেখো, তোমরা বই খুলে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 103 পাতায় পাড়াগাঁর দ্বীপ্রহর ভালোবাসি। এখানে প্রহর কথাটা আছে, দেখবে বেশ কয়েক প্রহর আছে, 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর, এরকম প্রহর আছে কটা। রোদ্রে যেন গন্ধ লেগে আছে। তাহলে এই যে স্নিগ্ধ সোনালী রোদ, এই রোদে যেন একটা সুন্দর গন্ধ তিনি অনুভব করতে পারেন। স্বপনের কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর। তাহলে যে স্বপ্ন, সেই স্বপ্নে যেন সুন্দর কুঁড়ে ঘরগুলো বেঁধে ধরে আছে। স্বপ্নের মতো লাগে, যেন কল্প জগতের মতো লাগে। আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর তাহা জানে। প্রান্তর অর্থাৎ মাঠ, সুদূর দিগন্ত। তাহলে যে কল্প কাহিনীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমগ্র গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে। সেই প্রকৃতির যে সৌন্দর্য, তা মানুষ উপভোগ করতে পারুক কি না পারুক, প্রান্তর যেন তা উপভোগ করতে পারছে। আর ওই প্রান্তরের শঙ্খচিল, দূর প্রান্তরের যে শঙ্খচিল আছে, সেই শঙ্খচিল যেন অনুভব করতে পারছে। তাহাদের কাছে যেন এ জনমের নয়, যেন ধের যুগ ধরে কথা শিখিয়াছে। এ হৃদয় স্বপ্নে যে বেদনা আছে,
কি বলছে, যে গাং শালিকের কথা এখানে বলা হচ্ছে, শঙ্খ চিল, সে যেন যুগ যুগ ধরে তাদের মনের ভাষা যেন বুঝতে পারছে, একে অপরে যেন পরিপূরক হয়ে আছে, তারা যেন একের ভাষা অন্যের ভাষা সুন্দরভাবে অনুভব করতে পারছে, তাদের দুঃখ কষ্ট বেদনা হতাশা আবেগ সবই যেন বোঝার ক্ষমতা আছে। তারা হয়তো আমরা তাদেরকে বলতে পারি যে তারা কথা বলতে পারে না, কিন্তু তাদের মধ্যে এমন সৌহার্দ্য বর্তমান, এমন সম্পর্ক বর্তমান যেন একে অপরের পরিপূরক হয়ে রয়েছে। শুষ্ক পাতা শালিকের স্বর, তাহলে শুষ্ক পাতার যেমন একটা বেদনা রয়েছে, তার মধ্যে যেমন ছেড়ে যাওয়ার মৃত্যু যন্ত্রণা রয়েছে, তেমনি শালিকের স্বর আছে একটা আনন্দের অনুভূতি, তাদের মধ্যে যেন চঞ্চলতা ভাব আছে একটা। এই দুটোর মিলবন্ধনে গড়ে উঠেছে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটি রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জলসিঁড়িটির পাশের ঘরে। তাহলে সম্পূর্ণটা জলসিঁড়ি, এখানে সুন্দর নকশা পেরে যে সোনালি একটা আভা সুন্দর ধান ক্ষেতের ওপর বয়ে যায়, এই সকলই যেন একটা শাড়ির মতো লাগছে, একটা সোনালি সোনার বর্ণের শাড়ি। জলের মধ্যে যে সূর্যের আলো পড়ে চিকিমিকি চিকিমিকি ভাব, সেই স্রোতের কলকল ধ্বনির মধ্যে প্রস্ফুটিত হয়, সেই কথার এখানে বলা হচ্ছে। শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার, চালতার পাতাগুলি নুয়ে পড়েছে নদীর জলের মধ্যে। বহুদিন পড়ে যাওয়ার কারণে তাদের ছন্দগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই সতেজতার যে উন্মাদনা, সেই চালতার সঙ্গে যে সেই জলের সম্পর্ক, সেই সম্পর্কটা যেন এখানে একটা নতুন জীবন পাচ্ছে। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে, তাহলে সেই চালতার ছায়া যেন জলের ওপর পড়ছে, যেন সেই চালতা গাছ জলেতে তার নিজের মুখ দেখতে পাচ্ছে, ডিঙি যেন কার জলে ভাসছে, মালিক কোথাও নাই, কোনোদিন এই দিকে আসিবে না আর। তাহলে সেই পরিত্যক্ত ডিঙি, যার কাজ মিটে গেছে, সে দূরে ভেসে ভেসে বেড়াচ্ছে আপন মনে। যখন তার কাজ মিটে গেছে, সেই তার মালিক তাকে ছেড়ে দিয়েছে, সে ভেসে 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 নিজের মনের মতো ঘুরে বেড়াচ্ছে, সে হয়তো আর এদিকে ফিরে আসবে না। ঝাঁঝরা হোঁপড়া আহা ডিঙিটিরে বেঁধে রেখে দিয়েছে হিজলে। তাহলে যখন মানুষ সেই ডিঙিটিকে ব্যবহার করেছে দীর্ঘদিন ধরে, সে আজকে তার সমস্ত কিছু দিয়ে সে মানুষটি সহায়তা করেছে, সে সেখান থেকে উপার্জন করেছে, আজ তার সেই ক্ষমতা আর নেই, সে ফুটো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার কাঠগুলো পচে গেছে। মানুষ তার স্বার্থের মধ্যে যখন আঘাত লেগেছে, মনে হয়েছে যেন যে ডিঙিটির উপযোগিতা আর নেই, তাকে পরিত্যক্ত করে দিয়েছে, কিন্তু প্রকৃতি তাকে পরিত্যক্ত করতে পারেনি, তাকে আপন বুকে ঠাঁই দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। হিজল তাকে সে ডিঙিটিকে বেঁধে রেখে দিয়েছে নিজের সন্তানের মতো করে। সে হিজলের আশ্রয়ে ডিঙিটা আজ রয়েছে। সারা জীবন যে কাজ করে গেল যার জন্য, সে কিন্তু তাকে খেয়াল রাখলো না, কিন্তু প্রকৃতি কিন্তু কাউকে বঞ্চিত করে না। পারাগার দুপ্রহর ভালোবাসি, রদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। তাহলে পারাগার দুপ্রহরকে আমরা ভীষণভাবে ভালোবাসি, দুঃখ লেগে আছে তার বেদনার মধ্যে, তার বঞ্চিতের মধ্যে, তার পরিত্যক্ততার মধ্যে, তাহলেও যেন সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটছে। আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। তাহলে আকাশ সমান যদি দুঃখ হয়, আকাশ সেই দুঃখ ভোলানোর জন্য আকাশের দিকে তাকিয়ে তার মনে শান্তি আসে কিছুটা। আকাশ তার মস্ত শরীরের মধ্যে অনেক দুঃখ কষ্ট বেদনার সাক্ষী। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত জমিনের সমস্ত কাণ্ড কারখানা সে দেখে চলে। সে বহু ঘটনা, বহু ঘনঘটা, বহু আনন্দ, বহু বিষাদ, বহু দুঃখের সাক্ষী। তাই আকাশের মতো যদি দুঃখ কারো মধ্যে থাকে, তাহলেও সে কেঁদে কেঁদে ভাসাতে পারে মেঘের মতো করে আকাশের বুকে।
যেমন বৃষ্টি, মেঘকে আশ্রয় দিয়েছে আকাশ তার বুকে ভেসে থাকার জন্য, এক বিস্তৃত দিগন্ত বিস্তৃত আকাশ, সেই আকাশের কথা এখানে বলা হয়েছে, দুঃখের কথা বলা হয়েছে। আমরা সমগ্র কবিতাটির মধ্যে লক্ষ্য করলাম যে প্রকৃতির বিভিন্নভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত সমস্ত দিক এখানে ফুটে উঠেছে। সমস্ত প্রকৃতি নির্ভর কবিতা, গাংশালিক থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে রয়েছে। সমস্তটাই যারা গ্রাম বাংলায় বসবাস করে তারা এই কবিতার মাধুর্য, তার মমত্ব নিশ্চয়ই বুঝতে পারবে। এই পর্যন্তই। আর একটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হলো 22শে অক্টোবর 1954 সালে 22শে অক্টোবর 1954 সালে এক ট্রাম দুর্ঘটনায় এই বিখ্যাত কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন। ট্রাম দুর্ঘটনা হয়তো তোমরা কলকাতায় গিয়ে দেখতে পারো যে ট্রামগুলো খুব ধীর গতিতে চলে, খুব দাঁড়িয়েও পড়ে, তার সামনে হয়তো গাড়িও এসে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ট্রাম দুর্ঘটনাতেই মৃত্যুবরণ করেন। তোমাদের কিছু প্রশ্ন আমি দেবো সামনে। তোমাদের সেকেন্ড অনলাইন টেস্ট হবে, তোমরা নিশ্চয়ই হয়তো রুটিন পেয়ে গেছো, হয়তো আজকেই পেয়েছো, যদি না পেয়ে থাকো নিশ্চয়ই পেয়ে যাবে। আমার ভিডিও দিতে দিতে হয়তো তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। পদ্ধতি সে আগের মতোই থাকবে, একই প্রশ্ন। তোমাদের এই জাস্ট আগের যে সারপ্রাইজ টেস্টটা নিলাম তার সাথেও আরেকটি যুক্ত হবে, এইটা আজকে যেহেতু করানো হয়ে গেল। তোমরা খুব ভালো করে পড়বে। আগের পরীক্ষাটা অনেকজন অংশগ্রহণ করেছো, কিছুজন করনি। এই পরীক্ষাতে আশা করি সবাই নিশ্চয়ই অংশগ্রহণ করবে। অনলাইন পরীক্ষা একই, পরীক্ষার সময় তোমাদের জানিয়ে নিশ্চয়ই দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হয়েওছে, তোমরা দেখে নেবে। খুব ভালো পরীক্ষা দেবে নিশ্চয়ই। পরীক্ষার ধাঁচ তো আগের বারই তোমরা বুঝে গেছো, নতুন করে কিছু বলার নেই। কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেব, দাগ দিয়ে নাও। পেজ নাম্বার 104, একের দাগের দেখো, জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম, তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম। আমি এগুলো পড়িয়েছি। দুইয়ের দাগের দেখো কিছু প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। সামনে পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুব উপকারী, তোমরা নিশ্চয়ই জানো। দুপ্রহর শব্দের অর্থ কি? কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? তাদের কাছে যেন এই জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে হৃদয়। কাদের কথা এখানে বলা হয়েছে? এইটা। জল সিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখ দেখা যায়? ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? এইটা। ডিঙিটি কোথায় বাঁধা আছে? এই সবকটা 2 নম্বরের প্রশ্ন আছে, এগুলো তোমরা করবে। 3এর দাগের দেখো, পারাগার দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? এটা করবে। স্বপ্নে যে বেদনা আছে, কবি স্বপ্নে কোন বেদনার অনুভূতি? এটা করবে। প্রকৃতি কেমন ছবি কবিতাতে ফুটে উঠেছে তা আলোচনা করো, এটা করবে। 4এরটা করতে হবে না। 4এর দাগের দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর নিজের ভাষায়, এটা বড় প্রশ্ন, তোমাদের ভবিষ্যতে পরীক্ষার ক্ষেত্রে এগুলো লাগবে। 4এর দাগের 3এরটা, গন্ধে লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনার, কবিতায় কিভাবে এই অপরূপ বিষণ্ণতার স্পর্শ এসে লেগেছে তা যথাযথ পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো। আর দেখো 6এর দাগের, নিচের ব্যাসবাক্য সহ সমাসের উল্লেখ করো। সমাস দেখো, শঙ্খচিল আছে, নকশা পেরে আছে, ছন্দহীন আছে। এই 3টে তোমরা উত্তরগুলো অবশ্যই লিখবে, লিখে খুব তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দেবে। তোমাদের আগেই বললাম আমি যে সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারটা রয়েছে, সেগুলো লিখে আমাকে পাঠাবে। এবং 2টো জিনিস তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এক তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার বা ক্লাস, কারণ আরও অন্য ক্লাসও তো লেখা পাঠায়, আমার বুঝতে খুব অসুবিধে হয়। তোমরা অবশ্যই নিজের অ্যান্সার পাঠানোর সাথে সাথে নিজের নাম এবং ক্লাস অবশ্যই লিখবে, তাহলে আমার ক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে যে তোমরা কোন ক্লাসের। যাক, আজকে এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ পরীক্ষার আগে কি পরে যখন হোক দেখা হবে আমার নিশ্চয়। ভালো থেকো সবাই, খুব ভালো পরীক্ষা দিও নিশ্চয়ই, আমার শুভকামনা রইল সবার জন্য।
আজকে এই পর্যন্ত।